স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু। বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আজকে ব্যাকরণের সবচেয়ে চর্চিত খুব আকর্ষণীয় একটি অধ্যায় আলোচনা করব, সমাস। এই সমাসের ক্ষেত্রে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় কর্মধারয় সমাসকে নিয়ে। আমরা যদি তার নাম বিশ্লেষণ করি তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। কর্মধারায় নামটাকে আগে আমি বিশ্লেষণ করব, তারপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। যিনি করেন তিনি ধরেন কর্মধারায়, অর্থাৎ আলাদা কেউ নয়। কর্মধারায় মানে হচ্ছে একজনই সেখানে প্রাধান্য পাবে, একটি পদই প্রাধান্য পাবে। অবশ্যই উত্তরপদ এই কর্মধারায় সমাস। যদি আমরা সংজ্ঞা প্রসঙ্গ নির্ণয় করতে যাই তাহলে আমাদের বলতে হবে সমান বিভক্তিযুক্ত পূর্বপদ ও পরপদের মধ্যে পরপদের অর্থ প্রাধান্য বা উত্তর পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস 5 প্রকার। নাম্বার 1 সাধারণ কর্মধারায়, নাম্বার 2 উপমান কর্মধারায়, নাম্বার 3 উপমিত কর্মধারায়, নাম্বার 4 রূপক কর্মধারায় এবং নাম্বার 5 মধ্যপদ লোপী কর্মধারায়। এবারে আমরা সাধারণ কর্মধারয় সমাস কাকে বলছি? না, এই সমাসে পূর্বপদ ও পরপদ দুটি পদই পর্যায়ক্রমে বিশেষ্য বা বিশেষ্য, বিশেষ্য বা বিশেষণ, বিশেষণ বা বিশেষ্য কিংবা বিশেষণ বা বিশেষণ হয় এবং সমান বিভক্তি যুক্ত হয়ে সমাসবদ্ধ হবে, তখন আমরা তাকে সাধারণ কর্মধারয় সমাস বলব। মাথায় রাখতে হবে কর্মধারয় সমাসে যা বলা হবে একজনকেই বলা হবে এবং দুটি বিষয় নিয়েই আমরা পূর্বপদ এবং পরপদ যাই ব্যাখ্যা করি না কেন, যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আমরা একজনকেই বলব। ধরে নেই আমরা বললাম নীল অম্বর, তাহলে নীল যে অম্বর, অম্বর মানে হচ্ছে কাপড়, তাহলে নীলটা হচ্ছে বিশেষণ আর অম্বরটা হচ্ছে বিশেষ্য। তাহলে অম্বরটা কেমন, কাপড়টা কেমন? নীল, নীল যে অম্বর। আবার যদি আমি বলি যে পিতা ঠাকুর, যিনি পিতা তিনি ঠাকুর, পিতা ঠাকুর। আবার যদি আমি বলি কাঁচা মিঠা, তাহলে হয়ে যাবে কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। যদি আমি বলি নরাধম, অধম যে নর, নরাধম। এটি হলো সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এর আগে আমি আলোচনা করেছিলাম, উপমা বিষয়টা বলেছিলাম। এই উপমা বিষয়টা আমরা জানলে উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় এই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হবে। ছোট্ট করে একটু বলে দিই, যখন দুটি অসম বস্তু, যখন দুটি অসম বস্তুকে তুলনা করা হয় বা সাদৃশ্য করা হয় বা উপমা করা হয়, তখন তাকে বলা হচ্ছে উপমা। চাঁদ মুখ, আমরা চাঁদের সঙ্গে মুখের তুলনা করি, তাই বলা হয় চাঁদ মুখ। যার সঙ্গে তুলনা করছি তাকে বলা হচ্ছে উপমান এবং যাকে তুলনা করছি সে হচ্ছে উপমেয়। মাথায় রাখতে হবে উপমান কিন্তু প্রধান, আমরা অনুসারী যে হচ্ছে সে হচ্ছে উপমেয়, অর্থাৎ যিনি প্রধান তিনি হচ্ছে উপমান আর যিনি অপ্রধান তার অনুসারী তার পিছনে যাচ্ছে সে হচ্ছে উপমেয়। এই ছোট্ট বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে চাঁদ হচ্ছে প্রধান, চাঁদের সঙ্গে আমরা মুখের তুলনা করছি, মুখের সঙ্গে চাঁদের তুলনা কিন্তু করছি না, চাঁদের সঙ্গে আমরা মুখের তুলনা করছি, তাই চাঁদ হচ্ছে উপমান এবং মুখ হচ্ছে উপমেয়। এই বিষয়টা আমাদের কাছে প্রথম পরিষ্কার করে
নিতে হবে। তাহলে উপমান কর্মধারায় আর একটা বিষয় আমি বলি, উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় অনেক সময় অনেক রকম তথ্য এদিক ওদিক মনে রাখার বিষয় আছে, কোনো কিচ্ছু মনে রাখার দরকার নেই, সহজ একটা বিষয়। উপমান এতই সম্মানীয় যে ওনাকে কোথাও বাদ দেওয়া যাবে না, না উপমান কর্মধারায় বাদ দেওয়া যাবে, না উপমিত কর্মধারায় বাদ দেওয়া যাবে। এবারে যদি নাম যদি আমার থাকে, কেউ কি চায় নিজের নাম থাকবে অথচ সে প্রেজেন্ট সেখানে থাকবে না? হয় কখনো? হয় না। তাহলে উপমান কর্মধারায় উনি তো শ্রেষ্ঠ, তাহলে উনি উপমানে থাকবেন, আবার উপমিততেও উনি থাকবেন। কিন্তু উপমান কর্মধারায় যখন উপমান থাকবে, উপমিত তো না থাকতে পারে কিন্তু উপমান থাকতে হবে। আর উপমিত কর্মধারায় উপমান তো থাকবেন তার সম্মানের জন্য, আর যেহেতু উপমিত কর্মধারায় তার নাম তার বাড়ি সেটা থাকতেই হবে তাকে, সেটা শুধু সাধারণ ধর্মটা থাকবে না। উদাহরণ দিয়ে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। চাঁদ মুখ, চাঁদের মতো মুখ, তাহলে চাঁদটা হচ্ছে উপমান এবং মুখটা হচ্ছে উপমিত। তাহলে চাঁদের মতো মুখ, তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারায়। যে কর্মধারায় সমাসে উপমান এবং উপমিত উভয়ই উপস্থিত থাকবে কিন্তু সাধারণ ধর্ম থাকবে না, তাকে আমরা বলবো উপমিত কর্মধারায়। কাজল কালো, কাজলের মতো কালো, তাহলে কাজলটা হচ্ছে উপমান, মতোটা হচ্ছে তুলনাবাচক শব্দ এবং কালোটা হচ্ছে সাধারণ ধর্ম। উপমিত কিন্তু এখানে, উপমেয় কিন্তু এখানে নেই, তাই এটা হচ্ছে উপমান কর্মধারায়। উপমান কর্মধারায় উপমান থাকবে, সাধারণ ধর্ম থাকবে, তুলনাবাচক শব্দ থাকবে, কিন্তু উপমেয় থাকবে না। আর উপমিত কর্মধারায় উপমান তো থাকছেই থাকছেই থাকছে, যেহেতু উপমিত কর্মধারায় তাহলে সেখানে উপমানও থাকবে, উপমিতও থাকবে। থাকবে নাকি সাধারণ ধর্ম, আর তুলনাবাচক শব্দ থাকতে হবে, কেননা উপমা মূলক কর্মধারায় যখন আমি বলছি তখন তো তাকে তুলনা করবার জন্য তাকে আসতেই হবে। থাকছে নাকি সাধারণ ধর্মটা থাকছে না। কোথায় থাকছে না? না উপমিত কর্মধারায় থাকছে না, আর উপমানে উপমেয় থাকছে না। এবারে আসি রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় উপমান থাকবে, উপমেয় থাকবে, মাঝখানে এই তুলনাবাচক শব্দ সাধারণ ধর্ম কেউ থাকবে না, শুধু একটা রূপ কথা যুক্ত হবে। অর্থাৎ উপমাকে, উপমা আমি যার সঙ্গে করছি, উপমান এবং উপমেয়কে আমি অভেদ কল্পনা করব, আলাদা করে ভাববো না, দুজনেই এক। মন মাঝি, মন রূপ মাঝি, শোকানল, শোক রূপ অনল, এটা হচ্ছে রূপক কর্মধারায়। আর মধ্যপদলোপী কর্মধারায়, যে কর্মধারায় সমাসে পূর্বপদ এবং পরপদ দুটি পদই থাকবে, কিন্তু মাঝখানের যে ব্যাখ্যা বা ব্যাসবাক্যের ব্যাখ্যার জন্য যে পদকে আমরা আনবো সেটা লোপ পেয়ে যাবে। মধ্যবর্তী পদ লোপ হয়, তাই জন্য এই সমাসের নাম হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারায়। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন, সিংহ থাকলো আসনও থাকলো, মাঝখান থেকে চিহ্নিত এই পদটা লুপ্ত হয়ে গেল। তাহলে সিংহের অর্থ কিন্তু প্রাধান্য পেল না, অর্থ প্রাধান্য পেল আসনের, এবং তার নাম হচ্ছে সিংহাসন। এটাই হচ্ছে কর্মধারায় সমাসের সমস্ত আলোচনা। 5 প্রকার: সাধারণ কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় এবং মধ্যপদলোপী কর্মধারায়। এই নিয়ে আমাদের মধ্যে আর কোনো সংশয় রাখার দরকার নেই যে উপমান কর্মধারায় কে থাকবে, উপমিত কর্মধারায় কে থাকবে। সব কর্মধারায় উপমান থাকবেই থাকবে, উপমূলক কর্মধারার ক্ষেত্রে কিন্তু। সেক্ষেত্রে উপমান কর্মধারায় উপমান থাকবে, উপমেয় থাকবে না। উপমিত কর্মধারায় উপমান উপমেয় দুজনেই থাকবে, সেখানে থাকবে না সাধারণ ধর্ম। আর উপমান কর্মধারায় উপমেয়